হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু রূপান্তর ইউটিউব চ্যানেল। আজকে আলো চ্যাপ্টারেরই একটা পার্ট নিয়ে আলোচনা করব। এই পার্টে আলোর প্রতিসরণ নিয়ে আলোচনা করব। আলোর প্রতিসরণ কি, আলোর প্রতিসরণ কেন হয়, আলোর প্রতিসরণের ফলে কি ঘটে এবং আলোর প্রতিসরণের আরো বিভিন্ন ঘটনা ছোট একটা লেকচারের মধ্যে আমরা কভার করব। তো তোমরা শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো। আলোর প্রতিসরণ জিনিসটা কি সেটা তোমরা হয়তো বাস্তব জীবনে অনেকেই খেয়াল করেছো। দেখবে যে একটা স্বচ্ছ জল বা পরিষ্কার জলে যদি একটা দণ্ডকে তির্যকভাবে ডোবাও, তাহলে দেখবে যে দণ্ডটাকে দেখতে বাঁকা মনে হচ্ছে। এটা আলোর প্রতিসরণের জন্য ঘটে। তো প্রথমেই আমরা জেনে নেব যে আলোর প্রতিসরণ কি, তারপরে জানবো যে আলোর প্রতিসরণ কেন ঘটে। কেন একটা দণ্ডকে জলে তির্যকভাবে ডোবালেই দণ্ডটাকে বাঁকা মনে হচ্ছে, সবকিছু আমরা আলোচনা করব। তো প্রথমেই দেখো প্রতিসরণ। প্রতিসরণ মানে হচ্ছে যে ধরো এইটা একটা, এই দিকটা ভাবতে পারো জল মাধ্যম, এই নিচের দিকটা হচ্ছে জল মাধ্যম এরকম বোঝানোর জন্য। এই দিকটা ধরো বায়ু মাধ্যম, বায়ু মাধ্যম এরকম। এবার একটা আলোক রশ্মি ধরো এইভাবে দুই মাধ্যমের বিভেদ দল, এটা দেখো নিচের দিকটা হচ্ছে জল মাধ্যম, উপরের দিকটা কি, উপরের দিকটা হচ্ছে বায়ু মাধ্যম। এখন এই দুই মাধ্যমের বিভেদ তলে ধরো একটা আলোক রশ্মি কি হলো, তির্যক ভাবে এসে মাধ্যমের বিভেদ তলে পড়লো এবং যখন এই আলোক রশ্মিটা দ্বিতীয় মাধ্যমে প্রবেশ করছে তখন আলোক রশ্মিটা একই পথ বরাবর না গিয়ে কিছুটা বেঁকে যায়। এই যে ঘটনাটা, এটাকে বলা হয় আলোর প্রতিসরণ। কি আলোর প্রতিসরণ? যখন একটা আলোক রশ্মি একটা মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটা মাধ্যমের বিভেদ তলে তির্যক ভাবে প্রবেশ করছে, তখন আলোক রশ্মিটার অভিমুখ পরিবর্তন হয়ে যাচ্ছে। এই যে ঘটনাটা, ঘটনাটাই হচ্ছে আলোর প্রতিসরণ। কি বললাম, এইখান দিয়ে দেখো আলোক রশ্মিটা আসছিল, এইভাবে তির্যক ভাবে এসে দুটো মাধ্যমের বিভেদ তলে পড়লো। তাহলে আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল কোন পথ বরাবর? এই পথ বরাবর যাওয়ার কথা ছিল, কিন্তু সে মানে আলোক রশ্মিটা এই পথ বরাবর আর যাবে না। তখন আলোক রশ্মিটা অন্যদিকে কিছুটা বেঁকে তৃতীয় মাধ্যমে প্রবেশ করবে। এই যে ঘটনা, এটাই হচ্ছে আলোর প্রতিসরণ। আমি লিখেছি দেখো যে আলোক রশ্মি একটা সমসত্ব, দেখো এখানে সমসত্ব লিখেছি। সমসত্ব মানে কি, যে মাধ্যমের প্রত্যেকটা বিন্দুর ঘনত্ব সমান তাকে সমসত্ব মাধ্যম বলা হয়। যদি কোনো মাধ্যমের সমগ্র অঞ্চলের ঘনত্ব সমান হয় তাহলে সেই মাধ্যমটাকে সমসত্ব মাধ্যম বলা হয়। আর স্বচ্ছ মানে কি? স্বচ্ছ মানে হচ্ছে যে মাধ্যমে আলো প্রবেশ করতে পারে বা আলো যেতে পারে তাকে স্বচ্ছ মাধ্যম বলা হয়। তাহলে সমসত্ব স্বচ্ছ বোঝা গেল যে মাধ্যমে আলো যেতে পারবে এবং যে মাধ্যমের প্রত্যেকটা বিন্দুর ঘনত্ব সমান তাকে সমসত্ব স্বচ্ছ মাধ্যম বলা হয়। দেখো লিখেছি, আলোক রশ্মি একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমের মধ্য দিয়ে যেতে যেতে অপর একটি সমসত্ব স্বচ্ছ মাধ্যমে তির্যক ভাবে প্রবেশ করলে, তির্যক ভাবে মানে বাঁকা ভাবে প্রবেশ করলে ওই দুই মাধ্যমের বিভেদ তলে আলোক রশ্মির অভিমুখ পরিবর্তন হয়। এই ঘটনাকে আলোর প্রতিসরণ বলা হয়। এবার দেখো যে এইখানে আমি যে ছবিটা লিখেছি, এই দিকটাকে আমি দিয়েছি মাধ্যম 1, এটাকে দিয়েছি মাধ্যম 2, মানে দুটো আলাদা আলাদা মাধ্যম, এটা বোঝাতে চেয়েছি। এখন আলোক রশ্মিটা দেখো এই মাধ্যমের মধ্য দিয়ে যাচ্ছিল, যেতে যেতে হঠাৎ কি হলো, অপর একটা মাধ্যমের বিভেদ তল, এইটা হচ্ছে বিভেদ তল, এই বিভেদ তলে কিভাবে পড়েছে দেখো, তির্যক ভাবে পড়েছে। যখন তির্যক ভাবে পড়লো তখন এই বিভেদ তলে আলোক রশ্মির অভিমুখের পরিবর্তন ঘটলো। এই যে পরিবর্তন ঘটে গেল, অভিমুখের যে পরিবর্তন ঘটে গেল, এই ঘটনাটাকে আলোর প্রতিসরণ বলা হয়। তাহলে এই ছবিটা এঁকে নাও, এটা হচ্ছে আলোর প্রতিসরণের সংজ্ঞা, এটা হচ্ছে ছবি দিতে পারো। এবার আমরা জানবো যে আলোর প্রতিসরণ কেন ঘটে, আলোর প্রতিসরণ কেন ঘটে। আলোর প্রতিসরণ কেন
ঘটে। কেন? দেখো এখানে তো সোজা ভাবে এলো, যে এই মাধ্যমে আবার ঢুকলো, তো এই বিভেদ তলে কেন বেঁকে গেল? এই বেঁকে যাওয়ার কারণ হচ্ছে যে বিভিন্ন মাধ্যমে আলোর বেগ বিভিন্ন হয়। এই মাধ্যমে আলোর বেগ একরকম, এই মাধ্যমে আলোর বেগ আরেক রকম। বিভিন্ন মাধ্যমে আলোক রশ্মির বেগ বিভিন্ন হয়, এই জন্যই আলোর প্রতিসরণ ঘটে। কি বললাম? বায়ু মাধ্যমে আলোর বেগ যতটা হয়, জল মাধ্যমে আলোর বেগ ততটা হয় না, এই জন্যই আলোর প্রতিসরণটা ঘটে। তাহলে বিভিন্ন মাধ্যমে আলোক রশ্মির বেগ বিভিন্ন হওয়ায় আলোর প্রতিসরণ ঘটে। হওয়ায় মাধ্যমের বিভেদ তলে, হওয়ায় দুটি মাধ্যমের বিভেদ তলে আলোর প্রতিসরণ ঘটে। কি বললাম? আলোর প্রতিসরণ কেন ঘটে তাহলে সেটাই লিখলাম। দেখো, বিভিন্ন মাধ্যমে আলোক রশ্মির বেগ বিভিন্ন হওয়ায় দুটি মাধ্যমের বিভেদ তলে আলোর প্রতিসরণ ঘটে। মাথায় রাখবে, আলোর প্রতিসরণ কোথায় ঘটে? দুটি মাধ্যমের বিভেদ তলে। বায়ু মাধ্যম আর জল মাধ্যম, এই দুই মাধ্যমের যে বিভেদ তল, সেখানে আলোর প্রতিসরণ ঘটবে। অথবা ধরো একটা মাধ্যম আছে জল, আর একটা মাধ্যম আছে কেরোসিন, এদের যেখানে বিভেদ তল সেখানে আলোর প্রতিসরণ ঘটবে। অর্থাৎ দুটি মাধ্যমের বিভেদ তলেই শুধু আলোর প্রতিসরণ ঘটবে। ক্লিয়ার? এবার দেখো, তাহলে আমরা জানলাম, এবার জানবো যে একটা সোজা দণ্ডকে কোনো মাধ্যমে বা জলে তির্যক ভাবে ডোবানো হলে দণ্ডটাকে বাঁকা মনে হয় কেন? আলোর প্রতিসরণের জন্য বাঁকা মনে হয়। তাহলে এটা মুছে দিচ্ছি। একটি সোজা দণ্ডকে তির্যকভাবে জলে ডোবানো হলে দণ্ডটিকে বাঁকা মনে হয় কেন? বাঁকা মনে হয় কেন? কেন বাঁকা মনে হয়? একটি সোজা দণ্ডকে তির্যকভাবে জলে ডোবানো হলে দণ্ডটিকে বাঁকা মনে হয় কেন? উত্তর কি বললাম? আলোর প্রতিসরণের জন্য দণ্ডটাকে বাঁকা মনে হয়। ঠিক আছে? তাহলে আলোর প্রতিসরণের জন্য দণ্ডটিকে বাঁকা মনে হয়। ঠিক আছে? দেখবে দণ্ডটাকে আবার তুলে নেবে, দণ্ডটা বাঁকা নয়, দণ্ডটা সোজাই আছে। কিন্তু যখন তুমি তির্যক ভাবে ডোবাচ্ছ, তখন এইখানে কি হচ্ছে? এটা ধরো নিচের দিকটা জল, এদিকটা জল, এইখানে যখনই তির্যক ভাবে তুমি ডোবাচ্ছ, অ্যাকচুয়ালি ও এইরকমই আছে, কিন্তু ওকে দেখাবে এইরকম দেখাবে দণ্ডটাকে, যে কিছুটা বেঁকে যাচ্ছে, বিভেদ তল থেকে দণ্ডটা কিছুটা বেঁকে যাচ্ছে। এই যে ঘটনাটা কেন ঘটে? সেটা আলোর প্রতিসরণের জন্য ঘটে। ঠিক আছে? আচ্ছা, এবার আমাদেরকে জানতে হবে আলোকীয় ঘনত্ব কাকে বলে, বা আলোকীয় ঘনত্ব জিনিসটা কি, এবং বিভিন্ন মাধ্যমে আলোর বেগ কেমন হয়। আলোকীয় ঘনত্ব, মাধ্যমের আলোকীয় ঘনত্ব সব থেকে ভালো। মাধ্যমের
আলোকীয় ঘনত্ব কি? মাধ্যমিকের অপটিক্যাল ডেনসিটি, সেই জিনিসটা কি? মাধ্যমের আলোকীয় ঘনত্ব। একটা উদাহরণ দিলেই তোমার কাছে পরিষ্কার হয়ে যাবে। তুমি ধরো ডাঙাতে ছুটে বেড়াচ্ছ, যত জোরে ডাঙাতে ছুটে বেড়াতে পারবে, জলে কি ততটা জোরে ছুটে দৌড়াতে পারবে? পারবে না। তার মানেটা কি বলতো? যে বায়ুর ঘনত্ব জল অপেক্ষা অনেক কম, তাই তুমি বায়ুর মধ্য দিয়ে অনেক জোরে দৌড়াতে পারছো, কিন্তু জলের ঘনত্ব বেশি হচ্ছে তাই তোমাকে আর অতটা দৌড়াতে পারছো না। এবার আরো চলে আসি, দেখো তুমি জলে যত তাড়াতাড়ি দৌড়াতে পারবে, তুমি আলকাতরাতে আবার তত জোরে বা তত তাড়াতাড়ি দৌড়াতে পারবে না। তার কারণ জল অপেক্ষা আলকাতরার ঘনত্ব আরো বেশি, তাই না? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি? মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, সেই মাধ্যমে আমাদের বেগ বা স্পিড তত কমে যাবে, তাই না? দেখো আমি মেঝে ডাঙাতে যদি ছুটে বেড়াই, তাহলে ডাঙাতে কি আছে? বাতাস আছে আমার চারিদিকে। তাহলে বাতাসে যখন আমি ছুটছি অনেক জোরে দৌড়াতে পারছি, কিন্তু যখনই আমি জলে দৌড়াতে যাচ্ছি তখন অতটা জোরে পারবো না। তার কারণটা হচ্ছে বায়ু অপেক্ষা জলের ঘনত্ব বেশি, সেই জন্য আমি কম দৌড়াতে পারছি জলে। আবার দেখো জলে যতটা দৌড়াতে পারবো, আমি আলকাতরাতে ততটা দৌড়াতে পারবো না। তার কারণ আলকাতরার ঘনত্ব জল অপেক্ষা আরো বেশি। তাহলে মাধ্যমের ঘনত্ব যত বেশি হবে, সেই মাধ্যমে আমাদের স্পিড বা বেগ তত কমে যাবে, তাই না? আলোর ক্ষেত্রেও এই একই ঘটনা ঘটে। কোন মাধ্যমে আলোর বেগ বেশি হলে সেই মাধ্যমের আলোকীয় ঘনত্বটা কি কম। অন্যভাবে আমি বলতে পারি, যে মাধ্যমের আলোকীয় ঘনত্ব যত কম হবে, সেই মাধ্যমে আলোর বেগ তত বেশি হবে। কম ঘনত্ব মানে ওকে বাধা দেবে কম, তাই না? তাহলে আমি বলবো এখানে, যে মাধ্যমে আলোর বেগ যত বেশি হবে, সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব তত কম হয়, তত কম হবে। কি বললাম? যে মাধ্যমে আলোর বেগ যত বেশি হবে, সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব তত কম হবে বা তত কম। যে মাধ্যমে আলোক রশ্মির বেগ যত বেশি, সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব তত কম। উল্টোটা কি হবে তাহলে আমরা বলতে পারি? যে মাধ্যমে আলোর বেগ যত কম, সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব তত বেশি। তার মানেটা কি? যে মাধ্যমে আলোর বেগ যত বেশি, সেই মাধ্যমে আলোর ঘনত্ব তত কম। আলোর ঘনত্ব মানে আলোকীয় ঘনত্ব, এটা কিন্তু এমনি সাধারণ ঘনত্ব নয়। তাহলে আলোর বেগ কোনো মাধ্যমে বেশি হলে সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম, কোনো মাধ্যমে আলোর বেগ কম হলে সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব বেশি। ঠিক আছে? আচ্ছা, যেমন উদাহরণ দিই আমি। কি উদাহরণ? যে জলে বায়ুতে আলোর বেগ কত? বেগ হচ্ছে 3 × 10⁸ মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে বায়ুতে আলোর বেগ। আর জলে আলোর বেগ কত? জলে আলোর বেগ হচ্ছে জলে কত? 2.25 × 10⁸ মিটার পার সেকেন্ড। তাহলে দেখো
যে জলে আলোর বেগটা কি কিছুটা কম, কার সাপেক্ষে? বায়ু সাপেক্ষে জলে আলোর বেগ কম। তার মানে হচ্ছে যে জলের আলোকীয় ঘনত্ব বেশি, বায়ুর আলোকীয় ঘনত্ব কম। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারি যে অর্থাৎ জলের আলোকীয় ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি, বায়ু অপেক্ষা বেশি, জলের আলোকীয় ঘনত্ব বায়ু অপেক্ষা বেশি। ক্লিয়ার হলো? তাহলে আমরা কি দেখতে পাচ্ছি বলতো? যে মাধ্যমে আলোর বেগ বেশি সেই মাধ্যমের আলোকীয় ঘনত্ব কম। এইটুকু শুধু বুঝতে পারলেই হলো। ঠিক আছে, তাহলে আলোকীয় ঘনত্ব আমাদের চলে গেল। আলোকীয় ঘনত্ব গেল। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। তাহলে লঘু মাধ্যম আর ঘন মাধ্যম কি বুঝতে পারলাম? যে মাধ্যমে আলোর বেগ বেশি সেটি লঘু মাধ্যম, মানে ঘনত্ব কম, আর যে মাধ্যমে আলোর বেগ কম সেই মাধ্যমটা হচ্ছে কি ঘন মাধ্যম, অর্থাৎ অন্য লঘু মাধ্যমের সাপেক্ষে ঘন মাধ্যম। তাহলে আমরা লিখব লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ, আলোর প্রতিসরণ। কি বললাম? লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে, লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ। দেখো, তো তার আগে এটা বলে দিই, এটাকে কি বলা হয়? এটা হচ্ছে বিভেদ তল, দুটো মাধ্যমের বিভেদ তল, এটাকে বলা হয় বিভেদ তল। এইটা ধরো লঘু মাধ্যম, লঘু মাধ্যম, এইটা হচ্ছে ঘন মাধ্যম। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণ কি রকম হবে আমরা সেটাই দেখাতে চাইছি, যে যদি কোনো আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে যায় তাহলে সেই ক্ষেত্রে আলোক রশ্মিটা কিভাবে যাবে। তাহলে দেখো, যে বিন্দুতে আমরা আলোটা এসে আপতিত হবে সেটাকে আপতন বিন্দু বলি, তাই না? আর এইখানে একটা অভিলম্ব আঁকতে হবে সব সময়, এটাকে কি বলা হয়? আপতন বিন্দুতে অভিলম্ব। এটা হলো আপতন বিন্দুতে অভিলম্ব। ওকে, এখন আমার আলোক রশ্মি আসছে কোথা থেকে? লঘু মাধ্যম থেকে আসছে, লঘু, এইভাবে আলোক রশ্মিটা এসে পড়লো। এবার ব্যাপার হচ্ছে আমরা প্রতিসরণের সংজ্ঞায় বলেছি যে বিভেদ তলে এসে আলোক রশ্মিটা কি হবে? কিছুটা বেঁকে যাবে, মানে যে পথে যাচ্ছিল কোন পথে? যাচ্ছিল এই পথে, এই পথে যাচ্ছিল, কিন্তু ওই পথে যাবে না, কিছুটা বেঁকে যাবে। ব্যাপার হচ্ছে যে দাদা তাহলে বাঁকবে কোন দিকে? বাঁকলে এই দিকে বাঁকবে নাকি এই দিকে? যে কোনো দিকেই তো বাঁকতে পারে, তো কোন দিকে বাঁকবে আলোক রশ্মিটা? ঠিক আছে, তাহলে আমরা সেটাই জানবো যে কোন দিকে এখানে আলোক রশ্মিটা বাঁকবে কোন দিকে। মাথায় রেখে দাও, আলোক রশ্মি আসছে কোথা থেকে? লঘু মাধ্যম থেকে, যাচ্ছে কোথায়? ঘন মাধ্যমে। যখন আলোক রশ্মি লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসে, দেখো যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, কিন্তু ওদিকে তো যাবে না, তাহলে যাবে কোন দিকে? লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মিটা কি হয়? এটা অভিলম্ব, এই অভিলম্বের দিকে বেঁকে যায়, অভিলম্বের দিকে বেঁকে যায়। কি বললাম? লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা দেখো অভিলম্বের দিকে বেঁকে যায়। এটা দেখো আপতিত রশ্মি, এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, এটা লিখে নাও আপতিত রশ্মি, আপতিত রশ্মি। এটা কি? এটা হচ্ছে প্রতিসৃত রশ্মি, আপতিত রশ্মি এবং প্রতিসৃত রশ্মি, দুটো রশ্মি।
আচ্ছা, তাহলে এখানে লিখে ফেলি যে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে যায়। কি বললাম? লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অভিলম্বের দিকে বেঁকে যায়। বোঝা গেল? তাহলে দেখো, এই কোণটাকে যদি আমরা আপতন কোণ আই বলি, তাহলে এইটা হলো কত? প্রতিসরণ কোণ। ছবিতে লিখে নাও, এটা হচ্ছে আপতন কোণ। এইটা হচ্ছে আমাদের প্রতিসরণ কোণ। ঠিক আছে, প্রতিসরণ কোণ। তাহলে বলো তো, দেখো এই আপতন কোণটা লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ মানে আইটা আর এর থেকে বড় হচ্ছে না? দেখো আরটা ছোট, এই যে বেঁকে চলে আসলো অভিলম্বের দিকে, ফলে কি হলো? প্রতিসরণ কোণটা ছোট হয়ে গেল। তাহলে আমরা এখানে একটা স্টার দিয়ে লিখব যে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আই মানে কি? আপতন কোণ গ্রেটার দেন প্রতিসরণ কোণ। এটা কিন্তু এমসিকিউ পড়বে পরীক্ষায়, মাধ্যমিকে। যে লঘু থেকে ঘন মাধ্যমে, দেখো বারবার বলছি, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা কি হবে? অভিলম্বের দিকে সরে যাবে, অভিলম্বের দিকে বেঁকে যাবে। এটাই হলো প্রতিসরণের একটা নিয়ম, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের নিয়ম। এবার কি করব? উল্টোটা, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ। ঠিক আছে, তাহলে এটা মুছে দিলাম। এখান থেকে শুধু মনে রাখবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা অভিলম্বের দিকে সরে আসে, অভিলম্বের দিকে বেঁকে যায় বলতে পারো। ঠিক আছে, ওকে। যেখানে আই সমান কি লিখে দেই একটু, তখন বলবে জানি না। আপতন কোণ, আই সমান আপতন কোণ, আর সমান হচ্ছে প্রতিসরণ কোণ। তাহলে এটা গেল লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে কি ঘটে সেটা। এবার করব ঘন থেকে লঘু মাধ্যমে। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ। তাহলে উল্টোটা, এবার উল্টোটা, এদিকটা হচ্ছে ঘন মাধ্যম, এই দিকটা হচ্ছে লঘু মাধ্যম। তাহলে আলোক রশ্মি দুই মাধ্যমের বিভেদ তলে এসে পড়বে, সেখানে একটা আমি অভিলম্ব এঁকে নিলাম। অভিলম্ব, ধরো একটা আলোক রশ্মি ধরো এই বরাবর আসলো, ঠিক আছে, অভিলম্ব এটা। তাহলে আলোক রশ্মিটার অ্যাকচুয়ালি যাওয়ার কথা ছিল কি? এই দিক বরাবর আলোক রশ্মিটা যাওয়ার কথা ছিল, কিন্তু প্রতিসরণের পর দেখা যাবে আলোক রশ্মিটা এই বরাবর যাচ্ছে। তার মানে এখানে হচ্ছে আপতন কোণ আই, এইটা হচ্ছে প্রতিসরণ কোণ আর। তাহলে কি দেখতে পাচ্ছি বলতো? যে ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়,
অভিলম্ব থেকে দূরের দিকে চলে যায়। আগেরটা কি ছিল? অভিলম্বের দিকে সরে আসছিল, এখন অভিলম্ব থেকে দূরের দিকে চলে গেল। তাহলে আমরা লিখব ঘন থেকে লঘু মাধ্যমে, ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়। বোঝা গেল? ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে প্রতিসৃত রশ্মিটি অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়, অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যায়। এই যে লিখেছি। তাহলে বলো তো, এই যে যখনই ঘন থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণ ঘটবে, আলোক রশ্মি যদি এইভাবে আসছিল, চলে যাবে এইভাবে বেঁকে যাবে, এইভাবে বেঁকে যাবে। ঠিক আছে? মানে অভিলম্ব থেকে, দেখো এই দিকটা অভিলম্ব, তো অভিলম্ব থেকে দূরের দিকে সরে যাচ্ছে, অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে যাচ্ছে বলতে পারো। তাহলে এখানে একটা স্টার দিয়ে লিখো। এইখানে দেখো আপতন কোণ আই এবং প্রতিসরণ কোণটা হচ্ছে আর। তাহলে এই ক্ষেত্রে আপতন কোণটা প্রতিসরণ কোণের থেকে ছোট। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আই লেস দেন আর। আইটা কি? আই সমান আপতন কোণ, আর সমান হচ্ছে প্রতিসরণ কোণ। আই সমান হলো আপতন কোণ এবং আর সমান হলো প্রতিসরণ কোণ। ঠিক আছে? তাহলে এই গেল আমাদের ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আলোর প্রতিসরণের কি ঘটে। তাহলে দেখো দুটো জিনিস শিখলাম। একটা হচ্ছে লঘু থেকে ঘন মাধ্যম, যখন আলোক রশ্মি লঘু থেকে ঘনতে গেল তখন অভিলম্বের দিকে বেঁকে আসলো। আর এখন দেখলাম ঘন থেকে লঘু মাধ্যম, তখন কি হলো? দেখো প্রতিসৃত রশ্মিটা অভিলম্ব থেকে দূরের দিকে বেঁকে গেল। এই দুটো নিয়ম বাস। এবার হচ্ছে আমরা জানবো আলোক রশ্মির চ্যুতি কাকে বলে, বা ডেভিয়েশন। চ্যুতি বা ডেভিয়েশন। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মির চ্যুতি জিনিসটা কি বলতো? আলোক রশ্মির যে পথ বরাবর যাওয়ার কথা ছিল এবং যে পথ বরাবর গেল, এই দুইয়ের মধ্যবর্তী যে কোণ, সেটাকে বলা হয় চ্যুতি কোণ, মানে বেঁকে যাওয়া কোণ। দেখো আলোক রশ্মিটা যাচ্ছিল কোথায়? যাচ্ছিল তো এই পথ বরাবর, আর গেল কোন দিক বরাবর? যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, চলে গেল এই দিক বরাবর। তাহলে যে দিক বরাবর যাওয়ার কথা আর যে দিক বরাবর গেল, এই দুইয়ের মধ্যবর্তী কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। আলোক রশ্মির চ্যুতি কোণ। ওকে? দেখো চ্যুতি কোণ, তাহলে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কি? চ্যুতি কোণ। তাহলে চ্যুতিটা কখন ঘটছে? প্রতিসরণের ক্ষেত্রে। তাহলে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ, এই দুইয়ের মধ্যবর্তী কোণটাকে বলা হয় চ্যুতি কোণ। দেখো খুব সহজ করে দেব। এইটা হচ্ছে ভাবতে পারো এটা অভিলম্ব। একটা আলোক রশ্মি ধরো এই পথ বরাবর আসলো। ওকে? এই পথ বরাবর একটা আলোক রশ্মি আসলো। তাহলে আলোক রশ্মিটার যাওয়ার কথা ছিল এই পথ বরাবর, চলে যাওয়ার কথা ছিল। আলোক রশ্মিটা যদি এই দিকে বেঁকে যায়, তাহলে দেখো এই দিক বরাবর যাওয়ার কথা ছিল আর গেল এই দিক বরাবর, এই দুইয়ের মধ্যবর্তী যে কোণ, সেইটাকে বলা হয় চ্যুতি কোণ। ডেল্টা দ্বারা লেখা হয় ওটাকে চ্যুতি কোণ। ভেরি গুড, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। চ্যুতি কোণ কাকে বলে?
চুত্তিকোণ। তাহলে দেখো আপতিত রশ্মির অভিমুখ এইটা, এইটা আপতিত রশ্মির অভিমুখ। আর দেখো প্রতিসৃত রশ্মির অভিমুখ, দেখো এইটা প্রতিসৃত রশ্মির অভিমুখ। তাহলে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ, এই দুইয়ের মধ্যবর্তী কোণটাকে বলা হয় চুত্তিকোণ। ওকে, তাহলে আমরা লিখে ফেলি যে প্রতিসরণের ক্ষেত্রে তাহলে এই কোণটা যদি হয় এরকম, লিখবো একটু পরে। তাহলে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মির অভিমুখ, আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির, প্রতিসৃত রশ্মির অভিমুখ, অভিমুখ এই দুই এর মধ্যবর্তী কোণকে, মধ্যবর্তী কোণকে চুত্তিকোণ বলা হয়, চুত্তিকোণ বলে। কি বললাম? প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ, দেখো আপতিত রশ্মি তো এই দিক বরাবর আসলো, তাই না, মানে অভিমুখটাই ডট 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 লাইনটা দ্বারা এই দিক বরাবর, আর প্রতিসৃত রশ্মিটা চলে গেল এই দিক বরাবর। তাহলে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ এই দুইয়ের মধ্যবর্তী কোণটাকে চুত্তিকোণ বলা হয়, সেটাই লিখেছি। প্রতিসরণের ক্ষেত্রে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ এই দুই এর মধ্যবর্তী কোণকে চুত্তিকোণ বলা হয়, এই দুই এর মধ্যবর্তী কোণটাকে চুত্তিকোণ। বাস, এবার আমরা দুটো জিনিস নির্ণয় করব যে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চুত্তিকোণ কত হয়। মুছে দাও এটা। লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে, প্রতিসরণের ক্ষেত্রে চুত্তিকোণ, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চুত্তিকোণ। তাহলে দেখো লঘু মাধ্যম, এদিকটাকে নাম দাও লঘু মাধ্যম কাকা, এটা হচ্ছে ঘন মাধ্যম কাকা, ঘন মাধ্যম। এখন লঘু থেকে ঘন মাধ্যমে যদি আলোর প্রতিসরণ হয় তাহলে আলোক রশ্মি কোন দিকে বেঁকে যায়? লঘু থেকে ঘন মাধ্যমে গেলে আলোক রশ্মি অভিলম্বের দিকে বেঁকে যায়। তাহলে একটা আলোক রশ্মি ধরো এই দিক বরাবর যাচ্ছিল, ওকে, এই দিক বরাবর যাচ্ছিল, তাহলে ওর যাওয়ার কথা ছিল এই দিক বরাবর, এই দিক বরাবর। এখন লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে আলোক রশ্মি কি করে? অভিলম্বের দিকে বেঁকে যায়, মানে এই পথ বরাবর চলে গেল। তাহলে এইটা হলো আপতন কোণ, এইটা হলো প্রতিসরণ কোণ, আর এইটা, এইটা কাকা, এইটা হলো চুত্তিকোণ ডেল্টা, এটা হচ্ছে চুত্তিকোণ। ঠিক আছে, লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে এই হচ্ছে চিত্র। তাহলে আমরা লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ, দেখো তো এই আই কোণ, আই কোণ সমান এই পুরো কোণটা কিনা অনুরূপ কোণ, অনুরূপ কোণ, তাই না? তাহলে এইটাকে আমি যদি নাম দিই এম এন, এটাকে আমি নাম দিলাম এ, এটাকে বি, এটাকে নাম দিলাম সি, এটাকে নাম দিলাম ডি। তাহলে আমি কি লিখবো এখানে কাকা? সি, সি বি ডি হচ্ছে চুত্তিকোণ, এ বি এম হচ্ছে আপতন কোণ, এ বি এম সমান আই সমান আপতন কোণ, আপতন কোণ। ঠিক আছে, প্রতিসরণ কোণ এন বি সি, এন
বিসি সমান আর সমান প্রতিসরণ কোণ হলো আর সি বি ডি সমান ডেল্টা হলো চ্যুতি কোণ। এটা কি চ্যুতি কোণ। এবার দেখো তো কোণ এ বি এম এবং এন বি ডি হচ্ছে সমান কোণ। এখন এ বি এম কোণ এ বি এম সমান কোণ এন এন বি ডি। দেখো তো এন বি ডি এই কোণটা, তাহলে এই কোণটা সমান এই কোণটা সমান এই কোণটা প্লাস এই কোণটা নয়, তাহলে এন বি সি কোণ প্লাস সি বি ডি কোণ সমান এন বি সি কোণ প্লাস সি বি ডি কোণ। দেখো এ বি এম সমান এটা পেলাম এ বি এম, আমি তো ডেল্টাটা বার করব, ডেল্টাটা কত সেটাই বার করব। তাহলে এইটা হচ্ছে আই এন বি সি, এন দেখো লিখে রেখেছি এন বি সি সমান হচ্ছে আর প্রতিসরণ কোণ প্লাস সি বি ডি মানে ডেল্টা। তাহলে ডেল্টা সমান কত? ডেল্টা সমান আই মাইনাস আর। বাহ, এইটা হলো চ্যুতি কোণ। দেখো ডাইরেক্ট আমি লিখে দিতে পারতাম যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কত চ্যুতি ঘটে? আই মাইনাস আর, আই মাইনাস আর। তার মানে হচ্ছে বড়টা মাইনাস ছোটটা। প্রতিসরণ কোণটা দেখো ছোট, আপতন কোণটা বড়, তাহলে আপতন কোণ মাইনাস প্রতিসরণ কোণ এটাই হচ্ছে চ্যুতি কোণ। তাহলে একটা প্রশ্ন এখান থেকে পড়ে মাধ্যমিকে, দেখো মুছে দিচ্ছি, এটা কোশ্চেন বলে লিখো এখানে একটা প্রশ্ন যে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে আপতন কোণ হলো 45 ডিগ্রি এবং প্রতিসরণ কোণ হলো 30 ডিগ্রি। চ্যুতি কোণ নির্ণয় করো, চ্যুতি কোণ নির্ণয় করো। বাস, এটা প্রশ্ন মাধ্যমিকে পড়বেই কিন্তু, বলে দিলাম। তাহলে কি করব? আমরা জানি লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কত হয়? আই মাইনাস আর। তাহলে লঘু থেকে ঘন মাধ্যমে আলোর প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা সমান আই মাইনাস আর। তাহলে আই সমান কত? দেখো আপতন কোণ বলেছে 45 ডিগ্রি, 45 ডিগ্রি মাইনাস প্রতিসরণ কোণ বলেছে 30 ডিগ্রি, 30 ডিগ্রি, তাহলে কত? 15 ডিগ্রি। তাহলে ডেল্টা সমান 15 ডিগ্রি। অতএব চ্যুতি কোণ ডেল্টা সমান 15 ডিগ্রি হলো। চ্যুতি কোণ বেরিয়ে গেল। এই ধরনের ছোট ছোট অঙ্ক পড়তে পারে। তোমাকে দেখতে হবে লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ নাকি ঘন থেকে লঘু। তার কারণ এই যে ফর্মুলাটা ডেল্টা সমান আই মাইনাস আর, সেটা লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের জন্য প্রযোজ্য। ঠিক আছে, এটা গেল লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ। এবার আমরা উল্টোটা করব, ঘন থেকে লঘু মাধ্যমে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ। ঘন থেকে লঘু মাধ্যম, তাহলে দেখো ঘন মাধ্যম কাকা, ঘন মাধ্যম, লঘু মাধ্যম, এইটা হচ্ছে অভিলম্ব, এই
যাওয়ার কথা ছিল আলোক রশ্মিটার এই দিক বরাবর, ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে যাবে এই দিক বরাবর। ওকে, তাহলে এই কোণটা হলো আই কোণ, এইটা হলো প্রতিসরণ কোণ, আর এইটা হচ্ছে চ্যুতি কোণ ডেল্টা। এইটা চ্যুতি কোণ ডেল্টা, কারণ চ্যুতি কোণের সংজ্ঞায় কি বলা হয়েছে, যে আপতিত রশ্মির অভিমুখ এবং প্রতিসৃত রশ্মির অভিমুখ এই দুইয়ের মধ্যবর্তী কোণটাকে চ্যুতি কোণ বলা হয়। তাহলে আমাকে তো এই চ্যুতিটাই বার করতে হবে। তাহলে আবার নাম দিয়ে দাও, এ বি সি ডি, এটা হচ্ছে এম, এটা হচ্ছে এন। ওকে, তাহলে আবার এখানে এ বি এম সমান আই সমান আপতন কোণ, আপতন কোণ, তারপরে প্রতিসরণ কোণ এন বি সি, কোণ এন বি সি সমান আর সমান হচ্ছে প্রতিসরণ কোণ হলো ডেল্টা। দেখো সিবিডি কোণ, সিবিডি সমান ডেল্টা সমান চ্যুতি কোণ, চ্যুতি কোণ। আমাকে এটাই তো বার করতে হবে, এটাই বার করতে হবে। তাহলে দেখো তো এ বি এম কোণ, কোণ এ বি এম সমান, এই কোণটা সমান কি বলো তো, এই কোণটা সমান হচ্ছে এনবিডি, অনুরূপ কোণ এনবিডি। তাহলে সমান হয়ে গেল এনবিডি। দেখো এই এনবিডি, এনবিডি সমান কি লিখতে পারি, এনবিসি, মানে এই বড় কোণটা থেকে এই ছোট কোণটা বাদ দিলেই তো এই কোণটা পড়ে থাকবে। খেয়াল করো, পুরো কোণটা থেকে এই কোণটা বাদ দিলেই তো এটা পড়ে থাকবে। তাহলে আমরা কি লিখতে পারি, এনবিসি মাইনাস সিবিডি। তাহলে এনবিসি মানে কি বলতো, লিখে রেখেছি এনবিসি মানে আর মাইনাস সিবিডি মানে হচ্ছে ডেল্টা, এটা হচ্ছে আই। তাহলে ডেল্টা এইদিকে নিয়ে চলে আসলাম সমান আর, আর এই আইটাকে এইদিকে নিয়ে গেলাম আর মাইনাস। তাহলে দেখো উল্টোটা। তাহলে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ কত হলো, ডেল্টা সমান আর মাইনাস আই। তাহলে এটা হলো ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ হলো। ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে এটা গেল আমাদের চ্যুতি কোণ। এখান থেকে অঙ্ক পড়ে, একটা অঙ্ক দিয়ে দিই, মাধ্যমিকে অঙ্ক আসবে এখান থেকে কিন্তু। লিখো, ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ হলো 10 ডিগ্রি। চ্যুতি কোণটা বলে দিয়েছে 10 ডিগ্রি। আপতন কোণ 30 ডিগ্রি হলে প্রতিসরণ কোণ কত, প্রতিসরণ কোণ কত? ঠিক আছে, মুছে দিলাম। তাহলে দেখো ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, আর ঘন থেকে লঘুর ক্ষেত্রে সূত্র এটা। তাহলে আমরা জানি ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে চ্যুতি কোণ ডেল্টা সমান আর মাইনাস আই। এখানে দেওয়া আছে, দেখো কি দেওয়া আছে, ডেল্টা দেওয়া আছে 10 ডিগ্রি, আপতন কোণ আই দেওয়া আছে কত, 30 ডিগ্রি।
তাহলে আর সমান কত, প্রতিসরণ কোণ কত বার করতে হবে। তাহলে 10 ডিগ্রি সমান আর মাইনাস কত, আই হচ্ছে 30 ডিগ্রি। তাহলে আর সমান কত, দেখো মাইনাস 30টা এদিকে নিয়ে আসলাম, তাহলে 10 ডিগ্রি প্লাস 30 ডিগ্রি সমান 40 ডিগ্রি। তাহলে প্রতিসরণ কোণের মান কত, অতএব প্রতিসরণ কোণের মান হলো আর সমান 40 ডিগ্রি। এটা হলো অ্যান্সার। মাধ্যমিকে কিন্তু এই ধরনের ছোট ছোট অঙ্ক তোমাদের আসবে। হ্যাঁ, এই ধরনের অঙ্ক পারতে হবে, কিন্তু ভাষা একটা লক্ষ্য করো। দেখো কখনো বলবে ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণ, কখনো দেখো এখানে বলেছিল লঘু থেকে ঘন মাধ্যমে প্রতিসরণ। তো দেখতে হবে এবং তার মতো করে সূত্র নিতে হবে। লঘু থেকে ঘন মাধ্যমে ডেল্টা সমান আই মাইনাস আর, এবং ঘন থেকে লঘু মাধ্যমে প্রতিসরণের ক্ষেত্রে ডেল্টা সমান আর মাইনাস আই। দেখো উল্টোটা হচ্ছে, ওইখানে আই মাইনাস আর, এখানে হচ্ছে আর মাইনাস আই। ঠিক আছে, তাই দেখতে হবে লঘু থেকে ঘন মাধ্যম নাকি ঘন থেকে লঘু মাধ্যম। ওকে, তো আজকের এই লেকচারে আমরা এতটুকু পর্যন্তই কভার করলাম। পরের লেকচারেই আমরা প্রতিসরণের সূত্র নিয়ে আলোচনা করব এবং প্রতিসরাঙ্ক কি আলোচনা করব, আপেক্ষিক প্রতিসরাঙ্ক, পরম প্রতিসরাঙ্ক, সমস্ত কিছু পরের লেকচারে নিয়ে আসছি।